সরি, একটু দেরি হয়ে গেল। ম্যাপটা পাই নাই, ঠিকটা পাই নাই, অন্য একটা ম্যাপ লাগানো হয়েছে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সমুদ্রের সীমানা দেখেছিলাম লাস্ট ক্লাসে। এখন আমরা কয়েকটি রেখা দেখছিলাম, মনে পড়ে কিনা? যে এখানে দেখছিলাম আমরা 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এখানে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা দেখেছিলাম। এরকম আর কয়েকটা রেখা দেখি আমরা। ধরেন এবারে দেখব 23 ডিগ্রি 3 মিনিট অথবা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। হ্যাঁ, বেসিক্যালি এটা হলো কর্কট ক্রান্তি রেখার মান। কর্কট ক্রান্তি রেখা অথবা হলো ট্রপিক অফ ক্যান্সারের মান। ট্রপিক অফ ক্যান্সারের মান, এবং যেটা বাংলাদেশের উপর দিয়ে গেছে আমরা দেখেছি সেটা। এখন একটা বিষয় হলো যে এইটা যদি 0 ডিগ্রি হয়, আমি যে দাগটা দিয়েছি এটা 0 ডিগ্রি, আর এইটা হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আবার এইটা হলো 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো যে এখানে পৃথিবী মানে লম্বভাবে কিরণ দেয় পৃথিবীর মাঝখান বরাবর, কিন্তু এই জায়গাটায় মানে সূর্যের একবার দক্ষিণায়ন ঘটে, একবার উত্তরায়ণ ঘটে। সূর্যের কিন্তু উত্তরায়ণ এবং দক্ষিণায়ন ঘটে থাকে। এখন যখন সূর্য এখানে মুখ করে থাকে তখন কিন্তু এখানে গ্রীষ্মকাল থাকে, যখন সূর্য দক্ষিণায়ন ঘটে তখন কিন্তু এখানে শীতকাল থাকে, এই কর্কট ক্রান্তি অঞ্চল। আবার যখন এখানে আপনার বসন্তকাল থাকে, এখানে হেমন্তকাল, এখানে হেমন্ত থাকলে এখানে বসন্ত। দ্যাট মিনস এইটায় আর এইটায় এই জায়গাটায় ঋতুর একটা বৈচিত্র্যতা আছে। তার মানে আমরা বলতে পারি এখানে ঋতুর বৈচিত্র্যতা থাকে। কিন্তু দেখেন এখানে কিন্তু কখনো চরম ভাব থাকে না, কারণ সূর্য কিন্তু নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। বাট যখন দক্ষিণায়ন ঘটে তখন দক্ষিণ গোলার্ধে একটু বেশি তাপ দেয়, উত্তরায়ণ গেলে উত্তর গোলার্ধে বেশি তাপ দেয়। দ্যাট মিনস এটা না যে চরম ভাব আছে। তার মানে ঋতুর বৈচিত্র্যতা থাকে কোথায়? কর্কট ক্রান্তি অঞ্চলে। আমরা আগেই বলছিলাম যে অক্ষরেখার মাধ্যমে কোনো অঞ্চলের জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। অক্ষরেখার মাধ্যমে ম্যাপ কি ঘুরে গেছে ক্যামেরা? ও আচ্ছা, একটু কাছে আনবো। আপনার ম্যাপ থেকে একটু দেখবেন ওকে, এখন দেখা যাচ্ছে আশা করি। বেসিক্যালি যখন সূর্যের দক্ষিণায়ন ঘটে, নিচের দিকে দক্ষিণায়ন ঘটে, এখানে গ্রীষ্ম, উত্তরায়ণ ঘটলে এখানে গ্রীষ্ম। এখানে যখন গ্রীষ্ম এখানে শীত, এখানে শীত হলে এখানে গ্রীষ্ম।
এখানে বসন্ত, এখানে হেমন্ত, এখানে হেমন্ত, এখানে বসন্ত। তার মানে আমরা বলতে পারি এই একটা বিষয় যে এটা 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি। তো আমরা লিখতে পারি শীত, গ্রীষ্ম, গ্রীষ্ম, শীত। একটু লিখে নেন, 4টা ঋতু লিখবেন। বসন্ত, হেমন্ত, হেমন্ত, বসন্ত। পরীক্ষা আসবে উত্তর গোলার্ধে শীতকাল, তখন দক্ষিণ গোলার্ধে কি? গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে কি? শীতকাল। উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে হেমন্ত। উত্তর গোলার্ধে যখন হেমন্ত, তখন দক্ষিণ গোলার্ধে বসন্ত। এই যে লিখলাম, বেসিক্যালি এইটাই, এই 23 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় আর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়। অর্থাৎ এখানে আপনি একটা কাজ করতে পারেন, এটা রাখতে পারেন একটা কর্কট, কর্কট ক্রান্তি, আর এখানে রাখতে পারেন মকর ক্রান্তি। এখানে 23.5 ডিগ্রি উত্তর আর এখানে 23.5 ডিগ্রি দক্ষিণ। কিন্তু মিনিটে পড়লে 23.3 মিনিট, 23 ডিগ্রি 3 মিনিট হবে। ঋতুর বৈচিত্র্যতা থাকে, এটা একটা বিষয় যে কর্কট ক্রান্তি রেখা ঋতুর বৈচিত্র্যতা থাকে। বেসিক্যালি ঋতুর বৈচিত্র্য থাকলেও এখানে চরম ভাব থাকে না, চরম ভাব থাকে না। তাহলে কি থাকে বলো না? সমান শীত সমান গরম। 3 মাস যদি শীত থাকে 3 মাস গরম। দেখেন আপনি 4টা ঋতুকে ভাগ করলে কি 3 মাস করে আপনি ভাগ করবেন। আমরা যদি 6 ঋতুর দেশ বলি, গ্লোবালি ঋতু তো 4টা, সেক্ষেত্রে আমাদের এখানে সমান শীত সমান গরম, তাই বলতে পারি সমভাবাপন্ন, সমভাবাপন্ন জলবায়ু। সমভাবাপন্ন জলবায়ু কেন? কারণ সমান শীত সমান গরম। তাহলে নিচে লিখতে পারি সমান শীত সমান গরম। এরপর এখানে না বেশি শীত না বেশি গরম, তার মানে এখানে জলবায়ু থাকে নাতিশীতোষ্ণ। এই কর্কট ক্রান্তি রেখায় নাতিশীতোষ্ণ জলবায়ু। তাহলে ঋতুর বৈচিত্র্যতা থাকে, চরম ভাবাপন্নতা থাকে না, সমভাবাপন্নতা থাকে, নাতিশীতোষ্ণ জলবায়ু। ঋতুর বৈচিত্র্য থাকাকে বলা হয় মৌসুমী জলবায়ু। তার মানে কর্কট ক্রান্তি রেখায় যে জলবায়ু বিরাজ করে তার নাম মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ুর মূল কথা হলো ঋতুর বৈচিত্র্যতা থাকে। মৌসুমী জলবায়ুর মূল কথা হলো ঋতুর বৈচিত্র্যতা থাকে। আমি এটা আরবার রিপিট করব, আপনি জাস্ট লিখি যা তা লেখার চেষ্টা করেন। এখন বলেন, ঋতুর বৈচিত্র্যতার জন্য এই জলবায়ুকে বলা যায় মৌসুমী জলবায়ু। ঋতুর বৈচিত্র্য কেন? আমরা এখানে দেখলাম যে সূর্যেরও দক্ষিণায়ন এবং উত্তরায়ণ ঘটে থাকে, যে কারণে এখানে শীতকাল যখন, তখন এখানে গ্রীষ্ম, এখানে যখন গ্রীষ্ম এখানে শীত, এখানে বসন্ত এখানে হেমন্ত, এখানে হেমন্ত এখানে বসন্ত। এই জন্য ঋতুর বৈচিত্র্য থাকার কারণে আমাদের এই কর্কট ক্রান্তি রেখার জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলা যায়। এখানে চরম ভাব থাকে না। তাহলে কি ভাব থাকে? সমভাবাপন্নতা থাকে। সমভাবাপন্নতা থাকে। সমভাবাপন্নতা কেন? সমান শীত সমান গরম, ওই যে 3 মাস শীত 3 মাস গরম। নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। নাতিশীতোষ্ণ জলবায়ু কি? না বেশি শীত না বেশি গরম। যেমন এখানে কিন্তু এই নিরক্ষরেখায় কিন্তু প্রচুর গরম, তার মানে এটা কিন্তু নাতিশীতোষ্ণ না। এখন আপনি ঋতুর নাম কি দিবেন, এই জলবায়ুর নাম কি দিবেন? অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার কারণে এই অঞ্চলের জলবায়ুকে বলা হয় ক্রান্তীয় জলবায়ু। এইটা কি ইংলিশে যদি বলেন তাহলে ট্রপিক্যাল ক্লাইমেট, ট্রপিক্যাল ক্লাইমেট। এখন বলেন, কর্কট ক্রান্তি রেখায় যে জলবায়ু তাকে আপনি কয়টা নামে রাখতে পারেন? কমপক্ষে 6টা নামে রাখতে পারেন। কি নামে? দেখেন, ঋতুর বৈচিত্র্যতা থাকে, এই জন্য এটাকে মৌসুমী জলবায়ু বলা যায়। এরপরে এটা সমভাবাপন্ন জলবায়ু বলতে পারেন। এরপর আপনি এটাকে বলতে পারেন যে নাতিশীতোষ্ণ জলবায়ু। এটা কি বলা যায়? মৌসুমী জলবায়ু, কারণ ঋতুর বৈচিত্র্যতা আছে তাই। এটা কি আপনার বলা যায় যে ক্রান্তীয় জলবায়ু অথবা ট্রপিক্যাল ক্লাইমেট। তাহলে আপনার এই কর্কট ক্রান্তি রেখায় ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে, ট্রপিক্যাল ক্লাইমেট বিরাজ করে, মৌসুমী জলবায়ু বিরাজ করে,
এখানে সমভাবাপন্নতা থাকে, নাতিশীতোষ্ণতা থাকে, ঋতুর বৈচিত্র্যতা থাকে, কিন্তু কোনটা থাকে না? চরম ভাবটা এখানে থাকে না। তার মানে আপনি বলতে পারেন যে প্রায় পরীক্ষা আসে নিচের কোনটি বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য নয় বা বৈশিষ্ট্য, সেখানে কিন্তু ক্রান্তীয় বললে উত্তর হবে। বৈশিষ্ট্য কি কি আছে? ট্রপিক্যাল বললে উত্তর হবে, সমভাবাপন্ন বললে হবে, নাতিশীতোষ্ণতা বললে হবে, মৌসুমী বললে হবে, ঋতুর বৈচিত্র্যতা থাকলে হবে। এই কয়েকটাই হলো আমাদের এই কর্কট ক্রান্তি রেখার বাংলাদেশের জলবায়ু অংশের তার নাম। এখন একটা বিষয় আছে, একটা বিষয় হলো যে আমরা জানি অক্ষরেখার মাধ্যমে জলবায়ু জানা যায়, তার মানে ওই অক্ষরেখায় সবার জলবায়ু সমান। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আপনি দেখেন নিরক্ষরেখায় তো সবার জলবায়ু তো একই, নাকি? সবার জলবায়ু এক, কিন্তু কর্কটক্রান্তি রেখায় তো একই অক্ষরেখার কারণে তাদের জলবায়ু তো একই হওয়ার কথা। আবার দেখেন মূল মধ্যরেখার যদি এখানে আপনার সকাল 9টা বাজে, মূল মধ্যরেখা বুঝছিলেন যে এর মাধ্যমে সময় জানা যায়, এখানে সকাল 9টা বাজলে এখানেও এই ঘানাতেও সকাল 9টা বাজবে। লন্ডনে যদি 9টা বাজে, ঘানাতেও সকাল 9টা বাজবে, বিকজ এটা একই একই রেখায়, একই দ্রাঘিমা রেখায়। আমার বাংলাদেশে এখন 7টা বাজে, আপনি দেখবেন এই সাইবেরিয়ার এখানেও কিন্তু 7টা বাজে, একই সময়। কারণ মূল দ্রাঘিমা রেখার একই দ্রাঘিমা রেখায় বা একই মূল মধ্যরেখায় একই সময় থাকবে। অক্ষরেখার একই জায়গায় একই জলবায়ু থাকার কথা। আমরা আগের ক্লাসে দেখেছি না যে 66.5 ডিগ্রির উপরে, এই যে 66.5 ডিগ্রির উপরে বলছিলাম না যে এখানে আর্কটিক অঞ্চল, এটাই তুন্দ্রা জলবায়ুর মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে এই দেশগুলো সবগুলো তুন্দ্রা জলবায়ু, মানে 9 মাস বরফ পড়ে, মানে এই রেখাটার এখানে সবাই। তার মানে অক্ষরেখায় সমান জলবায়ু থাকার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমান জলবায়ু থাকে না। কিছু কিছু ক্ষেত্রে সমান জলবায়ু থাকে না। তার কারণটা কি দেখেন, আমরা একটুখানি দেখার চেষ্টা করি। টিস্যু দে তো, টিস্যু। রাজীব, এই রাজীব, টিস্যু দে, টিস্যু। একটা জিনিস তাহলে আমরা দেখি, সেটা কি দেখবো? দেখেন এখানে তো এটা তো আপনার কর্কট ক্রান্তি রেখা, এই রেখাটা হলো কর্কট ক্রান্তি রেখা, ক্লিয়ার? এই রেখাটা কর্কট ক্রান্তি রেখা। এখন দেখেন আমাদের বাংলাদেশের জলবায়ু যেরকমের সেটা একেবারে বৈশিষ্ট্যের আলোকে সমান, কিন্তু দেখেন মিয়ানমারও কিন্তু এই রেখাটার মধ্যে পড়ছে, কিন্তু মিয়ানমারের জলবায়ু এরকমের না, কারণ এটা বেশি পাহাড়ি এলাকা। যখন পাহাড়ি অঞ্চল হবে তখন তার তাপ, চাপ এবং বায়ুর আর্দ্রতা, বায়ুর তাপ, চাপ, এগুলো সব কিছু একটা তারতম্য ঘটে, যে কারণে আমাদের মতো প্রায় কাছাকাছি জলবায়ু মিয়ানমারে কিন্তু সমান না, প্রায় কাছাকাছি জলবায়ু। ভারতে দেখেন এখানে বিশাল মরুভূমি আছে, থর মরুভূমি, ভারতের বিশাল ভূখণ্ডের কারণে এখানেও ভারতের পুরোপুরি জলবায়ুটা আমাদের মতো সমান না, কারণ তারা হিমালয় পর্বত থেকে খুব কাছে, হিমালয় পর্বত থেকে কাছে হওয়ার কারণে এই অঞ্চলে তাদের একটা জলবায়ুগত তারতম্য দেখা দেয়। সৌদি আরবে বিশাল মরুভূমির উপর দিয়ে গেছে, তাই এখানে কিন্তু এইরকমের আমাদের মতো নাতিশীতোষ্ণ জলবায়ু থাকে না। তাদের তাপমাত্রা অত্যধিক, কারণ এটা ভূমির গঠন অনুসারে এমন তাপ পড়ে যেটা হলো তাদের বালু মাটি দ্রুত তাপ ধারণ করে, আবার দ্রুত তাপ ছাড়ে। তার মানে ওর জলবায়ু আমাদের মতো হয় না। সৌদি আরবে এমন একটা দেশ যার কোনো নদী নাই, সৌদি আরবের কোনো নদী নাই, সৌদি আরবের সংবিধান নাই, সৌদি আরবের পার্লামেন্ট নাই। এটা সৌদি আরবের বৈশিষ্ট্য যে নদী নাই, পার্লামেন্ট নাই, এবং হলো কোনো নদী নাই, পার্লামেন্ট নাই, সংবিধানও নাই। এখন দেখেন আপনাদের কমেন্ট দেখি একটু। আপনারা দেখেন না, না বেশি দূরে হয়ে গেছে, আজকে ক্যামেরাটা বসাইতে পারতেছে না, মাথা যে ঘুরতেছে। 100 কিলোমিটার মানে 200 কিলোমিটার জার্নি করছি, গেছি আসছি, অফিসে এত প্যারা, ইলেকশন হবে, ইভিএম এর ট্রেনিং, ওরে ভাই কি যে প্যারা। এখন দেখেন
এখানে আবার আছে সাহারা মরুভূমি, বিশাল সাহারা মরুভূমি, এখানেও মরুভূমি, এই ভারতও থর মরুভূমি, তারপর এখানে সৌদি আরব তো মরুভূমির দেশ। এই জন্য এই রেখায় বাংলাদেশের জলবায়ু এটা, কিন্তু আফ্রিকার এই অঞ্চলে এটা হলো উষ্ণ মরু জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু। তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারেন স্টার দিয়ে, আমি এখানে লিখলাম, আপনি নিচে লেখেন স্টার। কর্কট ক্রান্তি রেখার আফ্রিকা অংশে উষ্ণমরু জলবায়ু বিরাজ করে, উষ্ণমরু জলবায়ু বিরাজ করে। কর্কটক্রান্তি রেখার আফ্রিকা অংশে উষ্ণমরু জলবায়ু বিরাজ করে। আফ্রিকা অংশে এখানে একটু লিখতে পারেন যে সাহারা মরুভূমির প্রভাবে, সাহারা মরুভূমির প্রভাবে। এখন দেখেন কর্কটক্রান্তি রেখা এখান থেকে আপনি আফ্রিকা ছাড়লেন, এখানে এসে দেখলেন যে আপনি এখানে কে আছে, মেক্সিকো, মেক্সিকো আছে। তার মানে এই মেক্সিকোর ভূমিরূপ অনেকটা বাংলাদেশের ভূমিরূপের মতো, এই জন্য বাংলাদেশের মতো প্রায় সমান জলবায়ু বিরাজ করে মেক্সিকোতে। তাহলে আপনি এইটা একবার পরীক্ষা আসছিল, নিচের কোন দেশের জলবায়ু অনেকটা বাংলাদেশের মতো, মেক্সিকো। এটা উত্তর, এটা খুব সম্ভবত 27-26তম বিসিএস এ আসছিল, পিলিতেই আসছিল। তাহলে আপনি লিখতে পারেন যে মেক্সিকোর জলবায়ু প্রায় বাংলাদেশের সমান জলবায়ু, সমান জলবায়ু বিরাজ করে। তাহলে মেক্সিকোর জলবায়ুতে প্রায় বাংলাদেশের সমান জলবায়ু বিরাজ করে। তাহলে মেক্সিকোর জলবায়ুতে বাংলাদেশের মতো প্রায় সমান জলবায়ু বিরাজ করে, প্রায় সমান জলবায়ু বিরাজ করে। তার মানে আপনি বুঝতে পারলেন দুইটা বিষয়, সৌদি আরবে হবে না কারণ এটা মরুভূমির কারণে ওদের জলবায়ু, ওটা নিজস্ব জলবায়ু, ওদের সাথে মিলবে না। ভারতের এখানে হিমালয় পর্বতের কারণে আমাদের মতো সমান জলবায়ু হবে না। এই উষ্ণ মরু জলবায়ু বিরাজ করে হলো সাহারা মরুভূমি আফ্রিকায়, বাংলাদেশের মতো সমান জলবায়ু বিরাজ করে মেক্সিকোতে। মিয়ানমারের জলবায়ু আমাদের মতো কাছাকাছি কিন্তু সমান না, আর সমান অনেকটাই হলো মেক্সিকোর জলবায়ু। আমরা পরেরটায় যাই। আমার এই আলোচনাটা আবার একটু শুনবেন, এখানে আপনার হয়তো মনে হতে পারে যে কেন ঋতু বৈচিত্র্য, কেন মৌসুমি, ক্লাস শেষে আপনি আবার টেনে দেখবেন। তারপরে না বুঝলে তো আমি আসি, সলভ ক্লাসও রাখবো আমি এটা ইনশাল্লাহ, ম্যাপটা ভালো করে বুঝতে হবে। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, আমরা পরেরটায় যাচ্ছি। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এটা হলো মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকনের মান। মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকনের মান। দেখেন এখন এই হলো মকর ক্রান্তি রেখা, আমি যে দাগটা দিচ্ছি এটা মকর ক্রান্তি রেখা। এখানে একটা মজার বিষয় হলো কর্কট ক্রান্তির মতো এখানেও জলবায়ুটা সমান হওয়ার কথা, কিন্তু জলবায়ুটা হবে না, কারণ নিরক্ষরেখা থেকে ওর দূরত্ব যা, এর দূরত্ব তা, সূর্যের দক্ষিণায়ন ঘটে, উত্তরায়ণও ঘটে। তো এখানে প্রবলেমটা হলো যে এই যে মকর ক্রান্তি রেখা দেখেন, এই রেখাটা একই সাথে 3টি মহাসাগর দিয়ে যায়, ভারত মহাসাগর, এদিকে প্রশান্ত মহাসাগর, এখানে আটলান্টিক মহাসাগর, 3টা মহাসাগর দিয়ে যায়। এখানে দক্ষিণ আমেরিকা, এখানে আফ্রিকা, এখানে ওশেনিয়া, 3টি মহাদেশের উপর দিয়ে যায়। এই রেখাটা 3টি মহাদেশ এবং 3টি মহাসাগর দিয়ে অতিক্রম করে, এবং এই রেখাটা দেখেন কর্কট ক্রান্তি রেখাতে বিশাল ভূখণ্ড আছে, বিশাল ভূমির উপর দিয়ে যায়, আর এখানে কিন্তু বিশাল জলরাশির উপর দিয়ে যায়, খুব অল্প একটু ভূমি। এখন সূর্য সাধারণত এইখানটাই, আপনি যদি বলেন 9 মাস এখানেই থাকে, এখানে 6 মাস থাকলে এখানে 3 মাস থাকে, তাহলে 9 মাস হলো এই জায়গাটায় থাকে। দেখেন নিরক্ষরেখার এই রেখাটাও কিন্তু সম্পূর্ণ জলরাশির উপর দিয়ে যায়, মানে বেশিরভাগই জলরাশির উপর দিয়ে যায়।
তাহলে দেখেন কর্কট ক্রান্তি রেখা কিন্তু বেশিরভাগ জলরাশি না, এখানে কিন্তু বিশাল ভূখণ্ড আছে এইটার উপর দিয়ে। এখন এই জায়গাটায় কিন্তু প্রচুর জলরাশি, সেই জন্য এখানে কি করে, খুব দ্রুত তাপমাত্রা উষ্ণ হয়ে জলীয় বাষ্পসহ বায়ুর আর্দ্রতা বেড়ে যায় এবং এই শীতল বায়ুটা গিয়ে উপকূলে ধাক্কা দেয়, এবং উপকূলে ধাক্কা দিলে উপকূলে হঠাৎ ঝড় বৃষ্টি হয়। এবং দেখবেন আপনি এই আফ্রিকা অঞ্চলে, অস্ট্রেলিয়ার এই অঞ্চলে দেখবেন হঠাৎ ঝড় বৃষ্টি হয়, হঠাৎ খেলা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এখানেও দেখবেন তাই। তার মানে এখানে যে জলবায়ুটা বিরাজ করে, এই জলবায়ুটাকে বলা হয় মহাদেশীয় বা মহাসাগরীয় জলবায়ু। তাহলে আমরা বলতে পারি এই রেখা মানে মকর ক্রান্তি রেখা, তিনটি মহাদেশ, এই যে মহাদেশ তিনটা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং হলো ওশেনিয়া, তিনটি মহাদেশ ও তিনটি মহাসাগর দিয়ে অতিক্রম করে, মহাসাগর দিয়ে অতিক্রম করে। তাই এই রেখার অঞ্চলের জলবায়ুকে মহাদেশীয় / মহাসাগরীয় জলবায়ু বলে। আর এই জলবায়ুটাকে বলা হয় মহাদেশীয় বা মহাসাগরীয় জলবায়ু। তাহলে মহাদেশীয় বা মহাসাগরীয় জলবায়ু বলা হয় মহাদেশীয় বা মহাসাগরীয় জলবায়ু বলে। এখন এর বৈশিষ্ট্য কি? হঠাৎ ঝড় বৃষ্টি এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। হঠাৎ ঝড় বৃষ্টি এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তাহলে মকর ক্রান্তি রেখার, কর্কট ক্রান্তি রেখার যে জলবায়ু দেখলাম, কর্কট ক্রান্তিতে হলো ক্রান্তীয় বা ট্রপিক্যাল ক্লাইমেট, আর মকর ক্রান্তি রেখা যেটা দেখলাম সেখানে হলো মহাদেশীয় অথবা মহাসাগরীয় জলবায়ু। এবং এটা হলো যে হঠাৎ ঝড় বৃষ্টি এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা কয়েকটা জলবায়ু দেখলাম। একটা দেখলাম আমরা উষ্ণমরু জলবায়ু, যেটা হলো সাহারা মরুভূমির পার্শ্ববর্তী দেশগুলো। একটা দেখলাম আমরা কর্কট ক্রান্তি বা ক্রান্তীয় জলবায়ু, যেটা হলো বাংলাদেশ এবং মেক্সিকোতে। দেখলাম মহাদেশীয় মহাসাগরীয় জলবায়ু, যেটা হলো এই মকর ক্রান্তি রেখার অঞ্চলে। আপনার কাজ হবে মকর ক্রান্তি রেখা কার কার উপর দিয়ে গেছে তার একটা নোট নেয়া, এটা আপনার হোমওয়ার্ক, যে মকর ক্রান্তি রেখা কার কার উপর দিয়ে যায়, নিরক্ষরেখা কার কার উপর দিয়ে যায়, তারপরে কর্কট ক্রান্তি রেখা কার কার উপর দিয়ে যায়। এটা একটা ছোট্ট নোট নেন, এটা একবার তাকায় দেখে লিখে ফেলবেন, সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। দেখে দেখে পড়লে মনে থাকে। এখন একটা বিষয় হলো, আমরা এর আগে দেখছিলাম যে নিরক্ষীয় জলবায়ু, একবার শুরুতেই দেখছিলাম নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এখন একটা জলবায়ু দেখেন, এর আগে শিখলাম আমরা তুন্দ্রা জলবায়ু। তুন্দ্রা জলবায়ু এই অঞ্চলে, কর্কট ক্রান্তি অঞ্চলে হলো ক্রান্তীয় জলবায়ু, তার মধ্যে আফ্রিকা অঞ্চলে উষ্ণমরু জলবায়ু, মকর ক্রান্তি অঞ্চলে মহাদেশীয় বা মহাসাগরীয় জলবায়ু, আর নিরক্ষীয় জলবায়ু নিরক্ষরেখার পার্শ্ববর্তী দেশগুলোতে নিরক্ষীয় জলবায়ু। এখন আপনি দেখবেন ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। আমি কিন্তু এই জলবায়ু থেকে 3টা কোশ্চেন করব, দেখবো আপনি পারেন কিনা। এখনই টেস্টটা হয়ে যাবে। আমি কিন্তু জলবায়ু থেকে অপশন সহ কোশ্চেন করব, উত্তর করতে হবে, ঠিক আছে? বি সিরিয়াস, আছেন তো? 3 ডিগ্রি আর 30 ডিগ্রি কিন্তু এক না, 23 ডিগ্রি। 23 ডিগ্রি
23°30'। ও 30, তো 3 না, 30 মিনিট। আমি কি 3 বলছিলাম? 23°30'। 30 মিনিট মানে তো 0.5°, মানে অর্ধেক। 30 মিনিট মানে 1 ডিগ্রির অর্ধেক হয় না, 1 মিনিটের অর্ধেক। 30 মিনিট হবে ভাই। 23°, আল্লাহ রে, 23°30'। কর্কটক্রান্তি রেখা মিনিট বললে 30 মিনিট অথবা 23.5°, উত্তর অক্ষরেখা 23.5° অথবা 30°, 23°30'। 23°30'। এখন একটা জিনিস আছে, ভূমধ্যসাগরের জলবায়ু। ভূমধ্যসাগরের তীরবর্তী দেশসমূহ প্লাস ক্যালিফোর্নিয়া, USA, ওরা এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে বৈশিষ্ট্য বহন করে, কিন্তু ভূমধ্যসাগরের প্রভাবে তা না। দেখেন, ভূমধ্যসাগরটা এই জায়গায়, আফ্রিকার উপরে। এই ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোর দিকে যদি তাকান আপনি, দেখেন আফ্রিকার কিছু দেশ আছে এবং ইউরোপের কিছু দেশ আছে। এই ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতে, এর পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু আপনার সাধারণত একটু ফর্সা হয়। দেখবেন ভূমধ্যসাগরের আশেপাশের মানুষ ফর্সা। আপনি দেখেন আফ্রিকার মধ্যে আপনি নিচের মানুষগুলা কিন্তু কালো। আপনি দেখেন মিশরের মানুষ কিন্তু অনেক সুন্দর, লিবিয়ার মানুষ সুন্দর, তিউনিশিয়ার মানুষ সুন্দর, আলজেরিয়া, মরক্কো, এরা কিন্তু সুন্দর হয়। মরক্কো কিন্তু প্রচুর সুন্দর, দেখলে নাম শুনলে মনে হয় যেন কালো। এই 5টা দেশ ছাড়া আফ্রিকার সবাই কিন্তু আবার কালো। এই জন্য ওখানে ওই 5টা দেশ বাদে ওই নিচের দেশগুলোকে আরেকটা নামে ডাকা হয়, সেটা বলতেছি। আচ্ছা, লিখিয়ে নেন। সাব সাহারা অঞ্চল, সাব সাহারা অঞ্চল আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরের তীরবর্তী 5টি দেশ ছাড়া নিচের সবগুলো দেশ সাব সাহারা অঞ্চলের। আমি বললাম আপনাকে, যেটা বলতেছি সেটা হলো সাব সাহারা অঞ্চল কাকে বলে। সাব সাহারা অঞ্চল হলো আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরের তীরবর্তী 5টি দেশ ছাড়া যারা আছে সব সাব সাহারা। তার মানে এই 5টি দেশ ছাড়া যারা আছে সব কিন্তু কালো। তার মানে এই সাব সাহারা অঞ্চলের মানুষ অনেকটা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী। আপনি দেখেন মিশরের মানুষ কিন্তু কৃষ্ণাঙ্গ না, লিবিয়ার মানুষ কৃষ্ণাঙ্গ না, তিউনিশিয়ার মানুষ কৃষ্ণাঙ্গ না, আলজেরিয়া, মরক্কো, এরা কিন্তু কৃষ্ণাঙ্গ না। এই যে 5টি দেশ, সেই 5টি দেশে এখানে মানে ভূমধ্যসাগরের প্রভাবে ওই 5টি দেশে হলো মানুষগুলো ফর্সা হয়। তাহলে আপনি বলতে পারেন 5টি দেশ ছাড়া সেই 5টি দেশ কারা? এই 5টি দেশ লিখতে পারেন মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনিশিয়া ও মরক্কো। এই 5টি দেশের মানুষ যে এরা ভূমধ্যসাগরের প্রভাবে ফর্সা হয়। ভূমধ্যসাগরের প্রভাবে ফর্সা হয়। তার মানে আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাবে ফর্সা হয়। মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনিশিয়া ও মরক্কো, এই 5টি দেশের জনগোষ্ঠী ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাবে ফর্সা হয়। তার মানে এই 5টা দেশ ছাড়া যারা আছে সবাই কিন্তু সাব সাহারা জনগোষ্ঠীর। তার মানে আফ্রিকা মহাদেশের মধ্যে সাব সাহারা নয় এই 5টা দেশ, এরা সাব সাহারা নয়। পরীক্ষা আসবে নিচের কোনটি সাব সাহারা অঞ্চলের দেশ, কোনটি সাব সাহারা অঞ্চলের দেশ নয়। খুব আইকু দিয়ে উত্তর করতে হবে।
আমরা আবার ভূমধ্যসাগরীয় জলবায়ুতে আসি। ভূমধ্যসাগরীয় তীরবর্তী দেশসমূহ প্লাস ক্যালিফোর্নিয়া, এই কয়েকটা, যেমন ইউএস এর ক্যালিফোর্নিয়া কোথায়? ইউএস এর ক্যালিফোর্নিয়া কোন দিকে বলেন তো? ইউএস এর ক্যালিফোর্নিয়া তো পশ্চিম হওয়ার কথা। ক্যালিফোর্নিয়া কোন জায়গায় দেখি না তো, এখানে এত ছোট করে লিখছে। যা হোক, এরা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। এখন বৈশিষ্ট্য কি, আসলে বৈশিষ্ট্যটা কি? এখানে বৈশিষ্ট্য হলো যে শীত প্রধান, এবং এদের তাপমাত্রা জানেন, গ্রীষ্মে তাপমাত্রা হলো 17 ডিগ্রি, যেটা আমাদের জানুয়ারি মাসে থাকে। গ্রীষ্মে তাপমাত্রা হলো 17 ডিগ্রি, এটা তার হলো সামার, এবং তাদের তাপমাত্রা কিন্তু 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 3 ডিগ্রি এরকমের তাপমাত্রা থাকে, অর্থাৎ এরা হলো শীত প্রধান। আরো ইন্টারেস্টিং বিষয়, এখানে শীতকালে বৃষ্টি হয়। শীতকালে বৃষ্টি হয়, তার মানে বুঝছেন কি চরম ভাবটা থাকে? শীতকালে যদি বৃষ্টি হয় তাহলে কেমন? আর গ্রীষ্মে নীলাকাশ থাকে, গ্রীষ্মে নীলাকাশ, তার মানে গ্রীষ্মে এখানে কোনো বৃষ্টি হয় না, আর শীতকালে এখানে বৃষ্টি হয়। এখানে শীত প্রধান অঞ্চল। এই হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু যদি বলে কারা কারা, আপনি বলবেন আফ্রিকার এই 5টা, বলবেন পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, তারপর হলো মাল্টা, তারপর হলো হাঙ্গেরি, অস্ট্রিয়া, সার্বিয়া, গ্রিস, তুরস্ক, সিরিয়া, লেবানন। এশিয়ার মধ্যে কয়েকটা আছে, এবং সিরিয়া, লেবানন, ইসরায়েল, এসব অঞ্চল হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত। ক্লিয়ার? আমার প্রশ্ন এখন, 1 নম্বর প্রশ্ন আমি উত্তর করব, আপনি নাম্বার লিখে লিখে উত্তর করবেন। 1 নম্বর লিখে উত্তর করবেন, 2 নম্বর লিখে উত্তর করবেন। আমি 4টা দেশের নাম লিখবো, আপনি 1 কোন জলবায়ু, 2 কোন জলবায়ু সেটা লিখবেন। আমি 4টা দেশের নাম লিখবো, আপনি বলবেন কোনটা কোন জলবায়ুর অন্তর্ভুক্ত। একেবারে আইকিউ থেকে উত্তর করতে হবে। আমার এই কয়েকটা ক্লাসে আমি কিন্তু বারবার বলেছি। 1 2 3 4 রেডি? সিঙ্গাপুর, লেবানন। নম্বর লিখে উত্তর করবেন। দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো। আপনার উত্তর আমি দেখবো, আপনি কমেন্ট করেন, বোর্ডের দিক দেখে দেখে উত্তর করেন। আমি এখানে আপনার কমেন্ট দেখতেছি। হ্যাঁ, ভূমধ্য তুরস্ক তো ভূমধ্যসাগরের তীরবর্তী, কিন্তু ওদের ওখানে একটা সাগর আছে, এজিয়ান সাগর, তারপরে ওকে ভূমধ্যসাগরীয় বলতে হবে। বলেন তো দেখি। এক, সিঙ্গাপুরকে বলছেন রিদওয়ান উল্লাহ, 1 নম্বরকে বলছেন তিনি প্রান্তীয়। উত্তর হয়নি, কমেন্ট করেন প্লিজ। মারুফ হোসেন, আপনাকে তো জলবায়ুর নাম বলতে হবে। তুষিধর, তিনি বলছেন 2 নম্বরটা ঠিক আছে, আপনার ঠিক আছে তুষিধর, থ্যাংক ইউ। ফারজানা, আপনি 2 নম্বরটা বলছেন, সেটা ঠিক হয়নি। আরিফ হোসেন, থ্যাংক ইউ। আরিফের প্রথমটা হয়েছে, 1 নম্বরটা। গোলাম সরওয়ার, থ্যাংক ইউ, 2 নম্বরটা হয়েছে আপনার। কালকুট, 1 নম্বর বলছেন মহাসাগরীয়, না 1 নম্বরটা আপনার হয়নি। সিঙ্গাপুরের দিকে তাকান, সেটা কোন রেখাটার উপর দিয়ে যায়? আপনার হয়নি, কালকুট হয়নি।
থ্যাংক ইউ ভেরি মাচ। তৌহিদুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তুষিধর, গুড। 4 নম্বর, আপনি কিন্তু কর্কট ক্রান্তীয় বলেন কেন? ওটা তো ক্রান্তীয় বলতে পারেন, বা ট্রপিক্যাল। আপনি তো কর্কট ক্রান্তি বলতে পারেন না, ক্রান্তীয় বলতে পারেন। দেখেন একটুখানি আপনি এই জলবায়ুগুলো কিন্তু আপনি দেখে ফেলবেন। আগের ক্লাসে বলছিলাম দ্বীপ দেখার জন্য, আমি যখন পরীক্ষা নেবো তখন কিন্তু পাগল হয়ে যাবেন। কিন্তু আপনি দেখেন সিঙ্গাপুর কোথায় আছে? এই যে সিঙ্গাপুর, এই যে সিঙ্গাপুর দেখেন, বাংলাদেশ থেকে ডান দিকে যাবেন, মালয়েশিয়ার নিচে সিঙ্গাপুর দেখেন, ঠিক তার পাশ দিয়ে গেছে নিরক্ষরেখা, এই যে নিরক্ষরেখা। তার মানে সিঙ্গাপুর নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত, নিরক্ষীয় জলবায়ু। আপনি দেখেন লেবানন, লেবানন দেশটা এই যে ভূমধ্যসাগরের মধ্যে একেবারে, তার মানে লেবানন হলো ভূমধ্যসাগরীয়, ভূমধ্যসাগরীয় জলবায়ু। দক্ষিণ আফ্রিকা হলো এই জায়গাটা দেখেন, এই যে মকর ক্রান্তি রেখে গেছে, দক্ষিণ আফ্রিকা ঠিক এখানে, দক্ষিণ আফ্রিকা টাচ করে গেছে, এই দক্ষিণ আফ্রিকা টাচ করছে। তার মানে দক্ষিণ আফ্রিকা এটা মহাদেশীয় বা মহাসাগরীয় জলবায়ু, মহাসাগরীয় বা মহাদেশীয় জলবায়ু। তার মানে দক্ষিণ আফ্রিকা হবে মহাদেশীয় জলবায়ু। মহাদেশীয় বললে হবে, মহাসাগরীয় বললে হবে, মহাসাগরীয় জলবায়ু। মেক্সিকো হলো কর্কট ক্রান্তি রেখায়, তার মানে মেক্সিকো কর্কট ক্রান্তি রেখা, এটা কিন্তু ক্রান্তীয় জলবায়ু, ক্রান্তীয় জলবায়ু। লাস্ট কোশ্চেন এটা, মানে নেক্সট কোশ্চেন। আমি দুটো দেশের নাম লিখবো, আপনি বলবেন কোনটা উষ্ণমরু আর কোনটা ভূমধ্যসাগরীয়, কোনটা উষ্ণমরু কোনটা ভূমধ্যসাগরীয়। নাইজার, মিশর। আপনি বলেন ভূমধ্যসাগরীয় কোনটা? হ্যালো, আমি তো ক্লাসে, ফোন দিচ্ছেন কেন? তো ভূমধ্যসাগরীয় কোনটা? ভূমধ্যসাগরীয় জলবায়ু কোনটা? উত্তর করেন। নাইজার নাকি মিশর, কোনটা ভূমধ্যসাগরীয়? নাইজার নাকি মিশর, কোনটা ভূমধ্যসাগরীয়? নাইজার নাকি মিশর, কোনটা ভূমধ্যসাগরীয়? ওকে, থ্যাংক ইউ। তাসলিমা আক্তার, মুশফিকুর রহমান সাহেব, হেমিংওয়ে, ফারজানা ইভা, আব্দুল্লাহ মামুন, থ্যাংক ইউ। আচ্ছা বলেন তো, আফ্রিকা মহাদেশে কোন দেশগুলো বেশি? সাব সাহারা দেশ বেশি, ভূমধ্যসাগরীয়, নাকি সাহারা অঞ্চলের দেশ বেশি? কোনটির দেশ বেশি? সাব সাহারার দেশ বেশি, ভূমধ্যসাগরীয় দেশ বেশি, নাকি সাহারা অঞ্চলের দেশ বেশি? কোনটির দেশ বেশি? আমি একটু বলে দিই, সাহারা মরুভূমি 11টি দেশে, এই জায়গাটা সাহারা মরুভূমি মোট 11টি দেশে, 11টি দেশের সাহারা মরুভূমি। এখন বলেন সাব সাহারা দেশ বেশি, ভূমধ্যসাগরীয় নাকি সাহারা মরুভূমি? আপনি দেখেন ভূমধ্যসাগরীয় দেশ হলো 5টা, সাহারা অঞ্চলের দেশ হলো 11টা, আর এই সাহারা সহই এই 5টা বাদে বাকি 49টা দেশ, এরা সবাই হলো সাব সাহারার দেশ। তার মানে সাব সাহারা অঞ্চলের দেশ বেশি, ভূমধ্যসাগর তীরবর্তী ছাড়া সব যা আছে নিচে সব সাব সাহারার দেশ, প্রত্যেকটা দেশ সাব সাহারা অঞ্চলের দেশ। ক্লিয়ার? আমরা এখন মহাদেশকে ভাগ করে ফেলবো। রেডি? নাম্বার 1, এশিয়া মাইনাস আফ্রিকা ইকুয়াল টু সুয়েজ খাল। এশিয়া মাইনাস আফ্রিকা, সুয়েজ খাল।
আপনি দেখেন এই জায়গাটা, এখানে একটা খাল আছে মিশরের এখানে একটা খাল আছে, যার মিশরের একটা অংশ ডানে পড়ছে আর একটা বামে পড়ছে। এর এই পাশে যা আছে এই ভূখণ্ড, এখান থেকে এখানে সবটাই হলো আফ্রিকা মহাদেশ। এখানে অল্প একটু জায়গা যেটা সুয়েজ খাল, এই সুয়েজ খাল বিভক্ত করলে পুরোটাই হলো আফ্রিকা মহাদেশ। এখন দেখেন এশিয়া প্লাস আফ্রিকা, এখানে একটা দেশ আছে যার নাম মিশর। এই মিশরকে বলা হয় আফ্রো এশিয়া। তাহলে পৃথিবীতে একটা দেশ আফ্রো এশিয়ান, সেটা মিশর। এশিয়ায় পড়ছে সিনাই উপদ্বীপ, এশিয়ায় পড়েছে সিনাই উপদ্বীপ, আর আফ্রিকায় পড়েছে মিশরের মূল ভূখণ্ড। এই জন্য মিশরকে বলা হয় আফ্রো এশিয়ান দেশ। তাহলে আফ্রো এশিয়ান দেশ পৃথিবীতে একটা, তার নাম কি ভাই? মিশর। এই রকমের যদি দেখেন, এটা আফ্রিকা মহাদেশ, এটা এশিয়ার বা আরব উপদ্বীপ থেকে শুরু। ঠিক এই জায়গাটা, এইটা হলো মিশর, এইটা হলো সিনাই। এটা মিশর, এটা সিনাই উপদ্বীপ। এই জায়গাটা সুয়েজ খাল, এইটা হলো সুয়েজ খাল। তাহলে এই সিনাই উপদ্বীপের মালিক কিন্তু মিশর, সিনাই উপদ্বীপের মালিক কিন্তু মিশর। এখানে তো লোহিত সাগর, এটা হলো সুয়েজ খাল। এই মিশরের একটা ভূখণ্ড হলো সিনাই উপদ্বীপ, যেটা পড়েছে এশিয়া মহাদেশে। পরীক্ষা আসবে মিশরের কোন অংশটি এশিয়ায় পড়েছে? সিনাই উপদ্বীপ। এই যে সিনাই উপদ্বীপ। আর এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে সুয়েজ খাল। মনে রাখবেন, মিশরকে মধ্যপ্রাচ্যের দেশ বলা হয় শুধুমাত্র সিনাই উপদ্বীপের কারণে। সিনাই উপদ্বীপের কারণে মিশর আফ্রিকা মহাদেশের হয়েও মধ্যপ্রাচ্যের দেশ। তাহলে আমরা লিখতে পারি সিনাই উপত্যকা এশিয়ার অংশ হওয়ায় মিশরকে মধ্যপ্রাচ্যের দেশ বলে। সিনাই উপত্যকা এশিয়ার অংশ হওয়ায় মিশরকে মধ্যপ্রাচ্যের দেশ বলা হয়। নাম্বার 1 দেখলাম আমরা, এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে। প্রণালী বললে আরো প্রণালী আছে, কিন্তু সুয়েজ খাল হলো মূল ভূখণ্ড যেটা বিভক্ত করেছে। এবারে আসেন নাম্বার 2 হলো এশিয়া মাইনাস ইউরোপ। এশিয়া মাইনাস ইউরোপ দুইটা বিষয়। নাম্বার 1, 35 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। নাম্বার 2, দার্দানেলিস প্রণালী। এক হলো 35 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আপনি একটা জিনিস জানেন যে এটা যদি মূল মধ্যরেখা হয় 0 ডিগ্রি। আগের ক্লাস, যারা আজকে নতুন ক্লাস, প্রথম ক্লাস, আপনি কিন্তু আগের 2টা ক্লাস করে তারপর আবার এটা করবেন। আজকে ক্লাস করেন, আবার ওই 2টা করে আবার এটা করবেন। এটা 0 ডিগ্রি। তাহলে 35 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোথায়? ডানে। দেখেন এখানে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা 45, এখানে 30। দেখবেন ঠিক মস্কোটার উপর দিয়ে যায়। এই যে মস্কোটার উপর দিয়ে গেছে, ইউক্রেনটা বামে পড়ছে, তার মানে ইউক্রেন কিন্তু ইউরোপে পড়ে গেছে, এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু ইউক্রেন। মস্কোটা পড়ছে বামে, আর বাকি অংশ রাশিয়ার পুরোটা পড়েছে এশিয়ায়। এখন যদি দেখেন আপনি
এশিয়া প্লাস ইউরোপ, এশিয়া প্লাস ইউরোপ বললে সেটা হবে রাশিয়া। আরো একটা দেশ পড়বে, আমরা রাশিয়াকে আগে দেখি। রাশিয়া, তার মানে রাশিয়ার এশিয়ায় পড়ছে যেই অংশ তার নাম সাইবেরিয়া। এই যে বিশাল রাশিয়া, এই পুরোটা সাইবেরিয়া। আর ইউরোপে যেটা পড়ছে সেটা হলো মস্কো। তাহলে রাশিয়া দেশটা দুই মহাদেশে অন্তর্ভুক্ত। তবে এই মিশর কিন্তু আফ্রিকার দেশ, তাতে নিঃসন্দেহে সমস্যা, মানে কোন সন্দেহ নাই। অর্থাৎ রাজনৈতিকভাবে মিশর আফ্রিকা মহাদেশের ভূখণ্ড, ঠিক তেমনি রাশিয়া রাজনৈতিকভাবে ইউরোপের অংশ। রাজনৈতিকভাবে রাশিয়া ইউরোপের অংশ। এই রাশিয়া কি বলা হয়? ইউরেশিয়া। রাশিয়া কি বলা হয়? ইউরেশিয়া। ইউরেশিয়া কারণ ইউরোপের মধ্যে পড়েছে, রাশিয়ার মধ্যে, এশিয়ার মধ্যে পড়েছে, রাশিয়া কি ইউরেশিয়া বলা হয়। আচ্ছা, এবার দেখি দারদানালিস প্রণালীটা। দারদানালিস প্রণালী তুরস্কের এখানে দেখবেন, তুরস্ক যেই রঙের, তুরস্কটা বের করেন, ও যেই রঙের পাশে দেখবেন ইস্তাম্বুল, ও সেই রঙের মাঝখানে একটা প্রণালী, সেটা দারদানালিস প্রণালী। তাহলে আমরা বলতে পারি এশিয়া প্লাস ইউরোপ। আমরা ম্যাপের যখন প্রণালী পড়ব তখন আরো বিস্তারিত আমরা জানতে পারবো। এখন আপাতত মহাদেশগুলো চিহ্নিত করি। ইউরোপ প্লাস এশিয়া প্লাস ইউরোপ বিভক্ত দেখলাম দারদানালিস প্রণালী, কিন্তু এশিয়া প্লাস ইউরোপ ইকুয়াল টু আর একটা দেশ, তার নাম তুরস্ক। তুরস্কের এশিয়ার অংশের নাম হলো আনাতোলিয়া। তুরস্কের ইউরোপের অংশের নাম হলো, ইউরোপের অংশের নাম হলো ইস্তাম্বুল। এই জন্য তুরস্ককে বলা হয় ইউরেশিয়া। তাহলে আমরা দেখলাম আফ্রো এশিয়ার দেশ হলো মিশর, ইউরেশিয়ান দেশ হলো দুইটা, রাশিয়া এবং তুরস্ক। রাশিয়া এবং তুরস্ক। তাহলে 35 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। এবারে আসুন নাম্বার 3, 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। পুরো রেখাটাই লিখলাম, 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। এটা পশ্চিম দ্রাঘিমা রেখা বলছে, তার মানে বামে যেতে হবে। এটা 0 ডিগ্রি, এটা 15, এটা 30। তার মানে এই যে রেখাটা 30-এর কাছাকাছি দিয়ে যে রেখাটা যাবে বাম দিক দিয়ে, এটা 25 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, পশ্চিম দ্রাঘিমা রেখা। এই রেখাটাই বিভক্ত করেছে উত্তর আমেরিকা মাইনাস ইউরোপ, উত্তর আমেরিকা মাইনাস ইউরোপ, এবং দক্ষিণ আমেরিকা মাইনাস আফ্রিকা। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। ক্লাসটা কিন্তু আবার দেখবেন, রেকর্ডটা দেখবেন। আপনারা কি আসেন না চলে গেছেন আবার? ক্লাস তো অনেক কম। ক্লাসে কয়জন আছেন? অনলি 93। এটা কোনো কথা হলো? দেখেন 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার বামে এই জায়গাটা উত্তর আমেরিকা, এই জায়গাটা হলো ইউরোপ। দেখেন তাহলে গ্রিনল্যান্ড কোন মহাদেশে পড়ছে? কমেন্ট করেন। এটা গ্রিনল্যান্ড, এটা 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। গ্রিনল্যান্ড কোন মহাদেশের অংশ? কমেন্ট করেন। গ্রিনল্যান্ড কোন মহাদেশের অংশ? গ্রিনল্যান্ড কোন মহাদেশের অংশ? রাইট, উত্তর আমেরিকা। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে উত্তর আমেরিকার নিচে লিখতে পারি গ্রিনল্যান্ড। আপনি দেখেন ইউরোপ, এই দেখেন রেখাটার ডান পাশে আইসল্যান্ড, এই যে আইসল্যান্ড, এই
প্রতিদিনই পশ্চিম দ্বারা একেবারে এখানে ডান পাশে আইসল্যান্ড, তাহলে আপনি বলতে পারেন ইউরোপের মধ্যে আইসল্যান্ড। তবে একটা কথা মনে রাখবেন, গ্রিনল্যান্ড এর মালিকানা কিন্তু ডেনমার্ক। গ্রিনল্যান্ড হলো মালিকানা 1909 সাল থেকে ডেনমার্কের। ডেনমার্ক দেশটা কিন্তু ইউরোপিয়ান। এই যে ডেনমার্ক, এই যে ডেনমার্ক, ডেনমার্ক দেশটা কিন্তু ইউরোপীয়। তার মানে আমরা বলতে পারি গ্রিনল্যান্ড রাজনৈতিকভাবে ইউরোপীয়। গ্রিনল্যান্ড রাজনৈতিকভাবে ইউরোপীয়। বাবা যাও যাও, দুষ্ট কাটা। আল্লাহ বাবা, গ্রিনল্যান্ড রাজনৈতিকভাবে ইউরোপীয়। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাকে পৃথক করেছে। আপনি দেখেন, এই দেখেন, এই যে সাও পাউলো, ঠিক এই রেখাটার বাপ পাঞ্চা। করে না বাবা প্লিজ। সালাম দাও সবাইকে, সালাম। ওই পাশে যাও, সামনে যাও, সামনে যাও। এখানে বসে তুমি পড়ো। এটা নে তো, এটার উপর ওর দাঁড়া করে রাখ। তার নাম তো পারবে না, দুষ্টমি করবে না। এটা যাও, দুষ্ট করা। এই এখানে দাঁড়ায় দাঁড়ায় পড়া, ঠিক আছে। তাহলে দক্ষিণ আমেরিকা দেখেন, এখানে সাও পাওলো ব্রাজিলের, যেটা এখানে বামে পড়ছে। তার মানে দক্ষিণ আমেরিকার মধ্যে হলো সাও পাওলো, সাও পাওলো ব্রাজিল। আর আফ্রিকার মধ্যে এইখানে দেখেন একটা দেশ আছে কেপ ভার্দে। দেখেন এই কেপ ভার্দে, এটা কিন্তু এই 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমারেখার ডানে। তার মানে কেপ ভার্দে আফ্রিকা মহাদেশে। তাহলে আফ্রিকা মহাদেশ হলো কেপ ভার্দে। এবং এই রেখা টান দিবেন সোজা, ডান পাশে যা আছে সব আফ্রিকার মধ্যে পড়বে। তার মানে সেন্ট হেলেনা এই দ্বীপটাও আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সো আপনি এখন দেখলেন এশিয়া ইউরোপ দেখে ফেললেন, ইউরোপ উত্তর আমেরিকা দেখে ফেললেন, আফ্রিকা দক্ষিণ আমেরিকা দেখছেন, আফ্রিকা এশিয়া দেখছেন। এখন বাকি থেকে এশিয়ার ওশেনিয়া। এশিয়া ওশেনিয়া হলো ইন্দোনেশিয়ার ওপাশে যা আছে। আপনি 140 ডিগ্রি কথা মনে আছে না? এই 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখার ডানে সব হলো ওশেনিয়া। আবার ইন্দোনেশিয়ার নিচে সব হলো ওশেনিয়া, অস্ট্রেলিয়া সহ। এটা প্রণালী পড়লে আমাদের ওশেনিয়া মহাদেশটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওশেনিয়ানে কোনো সমস্যা নাই। আপনার এখন কাজ হবে, বাড়ির কাজ, হোমওয়ার্ক। এক, মহাসাগরের দ্বীপ চিহ্নিতকরণ। 2, মহাদেশের দেশ চিহ্নিতকরণ। একবারে সব দেশ টু দ্য পয়েন্টে দেখবেন। আপনার কাজে একেবারে চোখ বড় করে দেখবেন। নাম্বার 3, জলবায়ুর দেশ চিহ্নিতকরণ। এই 3টা আপনার হোমওয়ার্ক। এবং ইনশাল্লাহ আমাদের একটা লং ক্লাস হবে ইনশাল্লাহ সানডে 9 PM নেক্সট ক্লাস। এবং এই ক্লাসটা মিনিমাম 2 আওয়ার্স হবে ইনশাল্লাহ। এবং ওই ক্লাসের জন্য প্রস্তুত হন। এরপরেই কিন্তু আমরা পুরো ম্যাপের উপরে আমাদের পরীক্ষা নেব। পুরো ম্যাপের উপরে আমাদের পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই কয়েকটা হোমওয়ার্ক করবেন।